কিন্তু হাসিনা যেভাবে একেবারে স্ক্যানিং করে করে দেখেছে যে এই বিএনপি পরিবার মামার শ্বশুর যদি বিএনপির নেতা হয় তাহলে তার আর চাকরি হবে না, তার প্রমোশন হবে না, কিছু হবে না। প্রশাসনের সর্বস্তরে এখনো দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের দোসররা বিদ্যমান আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বন্ধুরা, ভারতে পলাতক হাসিনা একের পর এক হুঙ্কার দিচ্ছে। জুলাই আগস্টের শাহজাহান খান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে, আদালতকে ভেঙচি কাটছে, পুলিশকে থোড়াই কেয়ার করছে। হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে অধ্যত্বপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের এক গভীর চক্রান্ত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসন নীরবতায় তারা এমন আচরণ করছে। গত 15 বছর বিভিন্ন পাতানো মামলায় বিএনপির অনেক সিনিয়র নেতা ও আলেম ওলামাকে ডান্ডাবেরি পরিয়ে আদালতে তোলা হয়েছিল। তারা এখন কারাগারে ভয়াবহ অপরাধী আওয়ামী নেতাদের জামায় আদরে আদালতে হাজির করা হচ্ছে, যেখানে আমরা যারা সবাই বসে আছি, কেউ শান্তিতে, কেউ স্বস্তিতে। আমাদের একটি রাজনৈতিক, আমি বলবো নিজে এটা একটু গর্ব করেই বলবো, উজ্জ্বল রাজনৈতিক অতীত থাকার পরেও একটা বিশ্ববিদ্যালয়ের ভিপি, একটা বৃহত্তম ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট এবং একটা সরকারি দায়িত্ব, একটি সরকারি ব্যাংকের চেয়ারম্যান থাকার পরেও আমাদেরকে ডিভিশন, প্রথম শ্রেণীর যে বন্দি, সেই বন্দির মর্যাদা দেওয়া হতো না। হয় অনেকদিন পরে দিত, না হলে দিতই না। সাধারণ বন্দীদের মধ্যে আমাদেরকে ফেলে রাখা হতো। অথচ এরশাদের আমলেও দেখেছি, আমরা তখন তো স্টুডেন্ট লিডার, এরশাদের আমলেও কিন্তু আমরা ডিভিশন পেতাম। আর আমাদের যারা পরবর্তী যারা নেতা তারাও গুরুত্বপূর্ণ, কেউ এমপি ছিলেন, কেউ গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন, তাদেরকে মানে হাত করা পড়িয়ে তাদেরকে তোলা হতো। ডিভিশন দূরে থাক, ডিভিশন তো আরো বড় ব্যাপার গেল, হাত করা পড়িয়ে তাদেরকে তোলা হতো। আর এরা জামায় আদরে আদালতে নেওয়া হচ্ছে এবং সেখানে হুমকি দিচ্ছেন। সেখানে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, গণতান্ত্রিক আন্দোলনের যিনি এক অকুতভয় সিপাহ সালার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশের জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য যিনি আজকে জীবন মরণ অসুস্থতায় ভুগছেন, তার নামে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে তারা হুঙ্কার দিচ্ছে মানে আদালতে দাঁড়িয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনের নীরবতায় তারা এমন আচরণ করছে। গত 15 বছর বিভিন্ন পাতানো মামলায় বিএনপির অনেক সিনিয়র নেতা ও আলেম ওলামাকে ডান্ডাবেরি পেরিয়ে আদালতে তোলা হয়েছিল। আর এখন কারাগারে ভয়াবহ অপরাধী আওয়ামী লীগের জামায় আদরা হাজির করা হয়েছে। বলেছে এগুলো পুলিশ প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার অলিগার্করা সর্ষের ভিতর ভূত হয়ে থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনাদের সামনে এইটুকুই বলবো, আবার যে সমস্ত পরিবারের ছেলেরা বিএনপি পরিবার অথবা ছাত্র জীবনে কেউ হয়তো ছাত্র দল করেছে, তারা তো 17 বছর কোনো প্রমোশন পায়নি, তাদেরকে কারো চাকরি চলে গেছে, কেউ ওএসডি, অথবা কাউকে কাউকে গুরুত্বহীন জায়গায় ফেলে রাখা হয়েছে। সে বান্দরবন টান্দরবন, সে পুলিশের কর্মকর্তা হয়, জনপ্রশাসনের কর্মকর্তা হয়। যাক, 5ই আগস্টের পরে অনেকেই পদোন্নতি হয়েছেন, কিন্তু এই সরকারও যেন একটা বৈরী ভাব। যদি কারো ছাত্র জীবনের ছাত্র দলের ব্যাকগ্রাউন্ড থাকে, তাকে কোনো গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয় না, দিলে পরেও তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। এটা একটা অদ্ভুত ঘটনা। অথচ আমরা জানতাম যে সিএসপি অফিসাররা এরা অধিকাংশই ছাত্র ইউনিয়ন করতেন, কেউ কেউ এনএসএফও করতেন, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু তাদের চাকরি জীবনে, পেশা জীবনে তারা কখনো এই ধরনের বৈষম্যর শিকার হন। এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ, তখন এই দুটাই হচ্ছে বিরোধী ছাত্র সংগঠন। অথচ এদের কাউকে তাদের পেশাদারিত্বের জীবন, বিশেষ করে সিএসপি অফিসারদের, এটা দেখা যায়। কিন্তু হাসিনা যেভাবে একেবারে স্ক্যানিং করে করে দেখেছে যে এই বিএনপি পরিবার মামার শ্বশুর যদি বিএনপির নেতা হয় তাহলে তার আর চাকরি হবে না, তার প্রমোশন হবে না, কিছু হবে না। এখনও এই ধরনের একটু আমি মানে খুব বেশি না হলেও দেখি যে হয়তো প্রমোশন দিয়েছেন,
কিন্তু তাদেরকে কোনো গুরুত্বপূর্ণ পদ দেন না, ইম্পর্টেন্ট কোনো জায়গায় তাদেরকে দেওয়া হয় না। যাই হোক বন্ধুরা, যে কথাটি বলছিলাম, আচ্ছা, এছাড়াও পাড়া মহল্লা পথে ঘাটে চুরি ডাকাতি ছিনতাইয়ের কোনো কমতি নেই। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পলাতক কর্তৃত্ববাদী ফ্যাসিস্টদের গলার স্বর শুনতে পাওয়া যাচ্ছে। দেশের জনগণের পাচার করা টাকা পতিত স্বৈরাচারের টনিক হিসেবে কাজ করছে। শেখ হাসিনার একটি ভরসা হচ্ছে পাচার করা টাকা। সেই টাকার জোরে দেশে নানা ঘটনা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। একটি প্রবাদ আছে, টাকায় কথা কয়। শেখ হাসিনা এই প্রবাদটি কাজে লাগাতে চাচ্ছে। মাফিয়া অর্থনীতির জোরে শেখ হাসিনা দেশের যে সম্পদ পাচার করেছেন, সেই সম্পদের মুনাফা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান। পতিত ফ্যাসিবাদের বড় বড় দোসররা অনেকেই প্রশাসনের হেফাজতে ছিল, কিন্তু তারা কিভাবে পালিয়ে যেতে সক্ষম হয়েছে, নিশ্চয়ই এখনও প্রশাসনের মধ্যে অনেকেই ঘাপটি মেরে আছেন ফ্যাসিবাদী খুনি দোসরদের সহযোগীরা। ওই যে পলক হাসিনার মন্ত্রী ছিল, সেই তো আদালতে বলেছে সে সহ অনেকেই একটি জায়গায় ছিলেন, প্রশাসনের ছত্রছায়ায় ছিলেন। তাকে গ্রেপ্তার করে নিয়ে এসছে এবং আরগুলার খবর নাই, পরে জানা গেছে তারা দেশের বাইরে। অদ্ভুত ম্যাজিক। যাই হোক, সেজন্য ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানে হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে থাকা পতিত ফ্যাসিস্টদের সহযোগীরা ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। তারা কোথাও কোথাও গণহত্যাকারীদের সঙ্গে আতাত করে প্রকাশ্যে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রশাসনের কতিপয় ব্যক্তির সহযোগিতায় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার দুঃসাহস দেখাচ্ছে। আঘাত করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। ঘর বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে। শিল্পী, কুশলী, রাজনৈতিক নেতাকর্মী সহ অনেকের বাড়িঘর, যেমন ভাস্কর মানবেন্দ্র, আপনারা জানেন যে চারুকলা থেকে ফার্স্ট ক্লাস পাওয়া, সে অনার্স এবং মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া ছিল। শুধুমাত্র পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার যে প্রতীক তারা তৈরি করেছেন ভাস্কর্য হিসাবে, সেখানে ফ্যাসিস্টের প্রতিকৃতি বলে একটি প্রতিকৃতি ছিল। তার প্রতি সন্দেহ করে তাকে প্রথমে মোবাইলে নানা ধরনের হুমকি দেওয়া হয়েছে, তারপরে তার বাড়ি ভস্মীভূত করা হয়েছে। আমি নিজে গিয়ে দেখে এসেছি গতকালকে, একবার সম্পূর্ণ ভস্মীভূত করা হয়েছে, যেখানে তার আরো অনেক শিল্পকর্ম ছিল। একটা শিল্পীর সবচাইতে বড় ধন সম্পদ হচ্ছে তার শিল্পকর্ম। সে একজন ভাস্কর শিল্পী, অনেক তার মানে সৃষ্টি সেখানে রয়েছিল, সেখানে ছিল, সেখানে সম্পূর্ণ ভস্মীভূত করা হয়েছে। তাহলে কিভাবে দেশ চলছে, কিভাবে প্রশাসন চলছে? বন্ধুরা আমার, মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়ি আগুন দিয়ে ভস্মীভূত করা হয়েছে। কোনো পক্ষ আছেন যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, তাদেরও নেপথ্য ইন্ধন না থাকলে ফ্যাসিস্টদের অনুচররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির দুঃসাহস দেখাতো না। প্রিয় সাংবাদিক বন্ধুরা, সেই মাফিয়া অর্থনীতি সৃষ্টিকারীদের হোতারা আজও কেন ধরাছোঁয়ার বাইরে, সে প্রশ্ন আজকে জনগণের। যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান শেখ হাসিনাকে প্রকাশ্য সমর্থন দিয়ে ফ্যাসিবাদকে প্রলম্বিত করার ঘোষণা দিয়েছিলেন এবং যারা এই সুযোগে ব্যাংক লুট করে দেশের অর্থনীতিকে একবারে ফাঁপা করে দিয়েছিলেন, ফোকলা করে দিয়েছিলেন, তারাও ধরাছোঁয়ার বাইরে। বাড়ির কাজের লোকের নামে 20-25-30 হাজার কোটি টাকার লোন, এ যেন আরব্য রজনীকে একেবারে ব্যর্থ করে দিয়েছে শেখ হাসিনার দিবারাত্রির যে কাহিনী, সেই কাহিনী। তারা আজ বহাল তবিয়ত তাদের রাজত্ব চালিয়ে যাচ্ছে। আওয়ামী দুঃশাসনের 28 লক্ষ কোটি টাকা পাচারের সাথে যুক্তরা আজও ধরাছোঁয়ার বাইরে। সাংবাদিক ভাই বোনেরা, সুতরাং হাট বাজার, আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন সেক্টরে ফ্যাসিস্টদের সিন্ডিকেট তৎপরতা বহাল তবিয়তে কাজ করে যাচ্ছে। এরাই দেশের মালিক সমিতি বনে গেছে, যে কারণে চালের দাম হু হু করে বাড়ছে। অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রশাসনের সর্বস্তরে এখনও দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের দোসররা বিদ্যমান আছে, কারণ তারাই সরকারকে
সরকারের দু একজনকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ম্যানেজ করে নাকি স্বপদে বহাল রয়েছেন, এ ধরনের সংবাদ গণমাধ্যমে প্রায় প্রকাশিত হচ্ছে। আপনারা সাব রেজিস্ট্রারের যে কাহিনী আজই বোধহয় একটি দৈনিকে প্রকাশিত হয়েছে, এখান থেকেই আপনারা বুঝতে পারবেন কি পরিস্থিতি। ধন্যবাদ আপনাদের। আইনগত ভিত্তির তো একটা রয়েছে নিঃসন্দেহে, সেটার ব্যাপারে তো আমি সবসময় বলে এসেছি যে একটা তো মানে সরকারের কে মানে একটি সরকারের বৈধতার জন্য যে আইনগত যে ভিত্তিটা দরকার সেটা তো সরকার তো রয়েছেই, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের নির্দেশিত রয়েছে। কিন্তু একটা তো আছে প্রধান বৈশিষ্ট্য এবং গৌণ বৈশিষ্ট্য। একটি সরকার যতক্ষণ পর্যন্ত না নির্বাচিত সরকার হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার তো সেইভাবে জবাবদিহিতা থাকবে না। জবাবদিহিতা হয়তো অন্যান্য মাধ্যমে, যদি তার আন্তরিকতা থাকে, গণমাধ্যম আছে, গণমাধ্যম কাজ করছে, সেখানে হয়তো বলতে পারেন। কিন্তু এটা কয়দিন নির্বাচিত না হলে পরে ফ্যাসিবাদের দিকে উত্তরণের সম্ভাবনা থাকে, একনায়কতন্ত্রের দিকে উত্তরণের সম্ভাবনা থাকে, এবং মানে অত্যন্ত বড় পরিসরে জবাবদিহিতা থাকে না, কারণ নির্বাচিত পার্লামেন্ট নাই, জনগণের প্রতিনিধি নাই। সেই বিষয়টাই আমি বলতে চেয়েছি। ধন্যবাদ। দল হিসাবে তো আমরা তো গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল, আর এটাতে বেআইনি কাজ যারা করবে এটা তো দায়িত্ব হচ্ছে সরকারের। আমরা তো দল হিসেবে যদি সেটা প্রতিহত করতে যাই একক দেশে, সেটা তো হবে একটা গুন্ডামি। সেটা আমরা করব কেন? সেটা তো সরকার করবে। সরকারের আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা করবে। যখন দেখব আমরা আক্রান্ত হচ্ছি তখন সেটা দলীয় প্রস্তুতির বিষয় রয়েছে। আমরা আক্রান্ত হচ্ছি বটে, কিন্তু আমরা সরকারের উপর যেহেতু আমরা আস্থা রেখেছি, সমস্ত গণতান্ত্রিক শক্তি 5ই আগস্টের পরে গঠিত এই সরকার, অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রয়েছে, তারা এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন যে ফ্যাসিবাদের দোসরদের গলা স্বর কেন আমরা শুনছি, তাদের কণ্ঠস্বর কোথার থেকে তারা বেরিয়ে আসছে। ওই যে আমরা বলেছি যে একটা হতে পারে একটি রাজনৈতিক দলকে যখন দমন করা হয়, সে রাজনৈতিক দলের যদি স্বচ্ছ নীতিমালা থাকে, সততা নিষ্ঠা থাকে, তাকে দমন করা যায় না। যেমন 15 বছরের ফ্যাসিবাদী জাঁতাকলের মধ্যেও আমরা নানাভাবে নানা কায়দায় আমরা আমাদের কণ্ঠস্বর, আমরা আমাদের উপস্থিতি বজায় রেখেছি। ওরা পলাতক, আমাদের নেত্রী পলাতক নয়, ওরা পলাতক, ওদের নেতারা সব পালিয়ে গেছে। ওরা যেটা করছে, তাদের কাছে আছে প্রচুর টাকা, অনেক টাকা পাচার করেছে, কিছু টাকা তো রয়ে গেছে। এগুলো দিয়েই তারা বিভিন্ন ধরনের খুনে বাহিনী, ভাড়াটিয়া বাহিনী তারা তৈরি করে বিভিন্ন জায়গায় আক্রমণ করছে। না হলে রাত 3টার সময় মানবেন্দ্র ঘোষের বাড়িতে তারা কিভাবে আগুন দিল, একটি গ্রামের মধ্যে, একটি বাড়ির মধ্যে। তো সুতরাং এটা তো হচ্ছে একটা মানে ক্রিমিনাল অফেন্স। ক্রিমিনাল অফেন্স এটা তো দমন করবে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী, তার যে আইনি যে প্রক্রিয়াটা আছে তারা সেটা করবে। আর ওইটা যদি তারা করতে না পারে, যদি রাজনৈতিক দলকে নামতে হয়, তাহলে তো ওটা হবে নৈরাজ্য। তো আমরা তো নৈরাজ্যে বিশ্বাসী নই, অ্যানার্কিতে বিশ্বাসী নয়। এটা নামবে হচ্ছে সরকারি বাহিনী, তারা সেই জিনিসটা করবে। নিশ্চয়ই তিনি জ্ঞাত সারে বিষয়টি বলেছেন, এটা আপনাদেরকে বুঝে নিতে হবে। সেটা তিনি আপনাদের কাছে কোনো না কোনো সময় পরিষ্কার করবেন। কিন্তু আমরা যারা রাজনীতি করি বা আপনারা যারা রাজনৈতিক বিশ্লেষক, তারা আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পারবেন। ধন্যবাদ।